আইআর স্যার, নাম এফটিআইআর কি করেছো ডিপার্টমেন্টে? জি না স্যার, নাম শুনেছি না স্যার। এফটিআইআর, নাম শুনেছো? আমরা ফুরিয়ার এখানে ট্রান্সফর্ম ইনফারেন্স এটা টেকনোলজি। পড়াবে তোমাদের মাহবুব স্যার সম্ভবত এই সেশনালটা মাহবুব স্যার নিচ্ছে কিনা আমি জানি না, নর্মালি উনি নিয়ে থাকেন, পলিমার সেশনালে তোমাদেরকে দেখাবে। আমরা এখানে তার থিওরিটা পড়বো আর কি। ওই এফটিআই এরও তখন দেখা যায় যে তোমাদের স্পেকট্রাম আসবে, আসলে তখন ওটা বিভিন্ন তাদের কি বলে এটাকে লাইব্রেরি আছে, এটাকে লাইব্রেরি বলা হয়। বিভিন্ন কম্পাউন্ডের বিভিন্ন মেটেরিয়ালের তখন সে ম্যাচ করানো শুরু করে। তো ওটা ম্যাচ করে দেখা যায় যে কোনটার সাথে কত পার্সেন্ট সেটা ম্যাচ করছে, এগুলো তখন ওইটা বলা যায় যে এটা এই মেটেরিয়াল, এভাবে করে আইডেন্টিফাই করা হয়। ঠিক এক্সআরডিতেও একই জিনিস, এটা এভাবে করে আইডেন্টিফাই করা হয়। এখন আমরা দেখবো যে এক্সআরডিতে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করা হয়, আচ্ছা কোন ফিসটা কত পার্সেন্ট আছে সেই জিনিসটা আমরা বের করতে পারি। আজকে আমরা ওই জিনিসটা নিয়েই ডিসকাস করবো। এই জিনিসটা এটা তোমরা পড়েছো তো, তাই না? জি স্যার। ইজি 1-4 ছাড়া আর কি পড়েছো দেখি? আমি বলি, আমি রোল নাম্বার গুলা বলি, এদের থেকে কেউ করছে কিনা। রোল 8 আছো, 8, 9, 8 কি অ্যাবসেন্ট? স্বাগত। জি স্যার। স্বাগত ইয়ে আছে, 8 আছে? স্যার ও তো অন্য ক্লাসে ছিল, এখানে দেখতেছি। জি স্যার আছে ও। রেসপন্স করতেছে না কেন? স্যার আছি। কি ব্যাপার, তুমি আমাকে শুনতে পাচ্ছ না? স্যার নেটের সমস্যা হচ্ছিল। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি বলো দেখি। জি স্যার, এখন হচ্ছে ক্রিস্টাল ফেজ কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট এর কথা বলছে। মানে হচ্ছে যখন একটা স্যাম্পলের মধ্যে বিভিন্ন ধরনের ফেজ বা বিভিন্ন ধরনের কম্পাউন্ডস থাকবে, তাদের হচ্ছে এক্সআরডি করে রিলেটিভ অ্যামাউন্ট হচ্ছে আমরা কিভাবে বের করব সেটা মেজারমেন্টের কথা। তো স্যার বলো। তোমরা কি শুনতে পাচ্ছ ওকে? না স্যার। না স্যার, কি নেটের নেটওয়ার্ক সমস্যা? প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম। রোল 9 9 আছো? 9 সরি, রোল 9 আছো? নাইন নেই? হ্যাঁ, 13, রোল 13 আছে? Yes, sir. হ্যাঁ, তুমি বলো। রোল 13 Yes, sir. বলো। পড়ছো তুমি? No, sir. হ্যাঁ, না পড়লে বলবা তো, চুপ করে থাকলে আমি কি বুঝবো। রোল 14 আছো? রোল 14, 14 অ্যাবসেন্ট, 15। ইয়েস স্যার। তুমি পড়ে আসছো? স্যার পড়া হয়নি স্যার। রোল 29, 29 আছো? সূর্য 29 আছে? স্যার আমি একটু চেক করতেছি, 29 দেখতেছি না স্যার। কে রেসপন্স না করলে আমি অ্যাবসেন্ট ধরে নিব। স্যার 29 নাই স্যার। 30? জি স্যার আছে স্যার। অবজার্ভ করো। হ্যাঁ বলো, যে রেসপন্স না করলে তুমি একটু খেয়াল করো, যদি না থাকে অ্যাবসেন্ট বলবা। হ্যাঁ, 30 তুমি করছো? জি স্যার, এটা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার যে এখানে যদি অনেকগুলো ফেজ থাকে তো ওগুলার রিলেটিভ অ্যামাউন্ট আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে হচ্ছে এই পার্টিকুলার ফেজের পিক থেকে যে আমরা ইন্টেন্সিটি পাই, তো ওখান থেকে হচ্ছে ওয়েট ফ্র্যাকশনটা আর কি ক্যালকুলেট করতে হয়। তো এখানে একটা ফর্মুলা দেয়া আছে যে আই ইকুয়ালস কেসিআই বাই মাইক্রন। তো এখানে সিআই হচ্ছে ওয়েট ফ্র্যাকশন আর
মাইক মাইক্রন, স্যার এটা তো মাইক্রনই না? এটা আমরা মিউ লিনিয়ার বলে অ্যাব, থাকি, জি স্যার। মিউ বলে থাকি, মিউ মিউ আচ্ছা আচ্ছা, বলে থাকি। মিউ। হুম। তো লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অফ দ্য মিক্সচার, তো এটা হচ্ছে মিউ। আর কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা এক্সপেরিমেন্টাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যেমন এটা হচ্ছে ওয়েভলেন্থ, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে ইনসিডেন্ট ইন্টেন্সিটি অফ দি এক্স রে বিম, এটার উপর আর কি ডিপেন্ড ডিপেন্ড করে। তো এখন পিক ইন্টেন্সিটি যেটা মেজার করবো, এটা আসলে পিক হাইটের সাথে মানে ইকুয়াল হবে এরকম সিম্পল কোনো রিলেশন না। তো এটা কয়েকটা স্টেপ দিছে। তো প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড শুড বি এক্সট্রাক্টেড ফ্রম দ্য peaks. Secondly, the integrated intensity should be measured for quantitative analysis. তো এখানে ওই ইন্টেন্সিটিটা মানে ইন্টিগ্রেটেড একটা ইন্টেন্সিটি মেজার করতে হবে এরিয়া বেস করে মনে হয়। দিস হ্যাঁ, মিনস এটা দ্যাট, এটা এটা পরের স্লাইডে তোমরা বুঝতে পারবা। এখন ও যে যে কথাগুলো বললো সবাই বুঝছো, আর একটু ক্লিয়ার কি করতে পারবা? আমি ট্রাই করতে। আমি কে স্টুডেন্ট নাম্বার বলবো? স্যার রোল 1। রোল 1-4। আচ্ছা, রোল 4 করো। এটা জাস্ট অল্প কথায় কি বোঝাচ্ছে সেটা বলো, জি সবাই স্যার। যাতে বুঝতে সো পারে। এইখানে যে এটা কি? ফর্মুলাটা আছে এটা হচ্ছে ইন্টেন্সিটি, পিকের ইন্টেন্সিটি মানে ইন্টেন্সিটিকে রিলেট করছে টু দা ফেজ অফ দা ওয়েট ফ্র্যাকশন। সো এখানে আই ইন্ডেক্সটা দেয়া হয়েছে একটা ফেজকে ইন্ডিকেট করার জন্য। সো মাল্টিপল ফেজ থাকতে পারে, এই জন্য যে আই নাম্বার ফেজের জন্য ইন্টেন্সিটি অফ দ্য পিক ইজ ইকুয়াল টু কেসিআই বাই মিউ এম, যেখানে সিআই হচ্ছে আমাদের ওই ফেজটার যেটা আই দিয়ে ইন্ডিকেট করছে সেটার ওয়েট ফ্র্যাকশন। তারপরে ও যেটা বললো যে মিউ এম হচ্ছে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আর কে হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কিন্তু তারপরে বলছে যে মেজার পিকের ইন্টেন্সিটি যেটা আমরা মেজার করবো এটা শুধুমাত্র পিকের হাইট মেজার করলেই হবে না। প্রথমে বলছে যে ব্যাকগ্রাউন্ড এক্সট্রাক্ট করতে হবে। এইটা প্রবাবলি স্যার মানে যদি অন্য সিগন্যালস থাকে যেগুলো নট অ্যাসোসিয়েটেড টু দি এক্স রে ডিফ্রাকশন, ওইটা ছড়ানো, মানে আমি এটা ইন্টারপ্রেট করেছি এখানে ব্যাকগ্রাউন্ড বলতে। আর সেকেন্ডলি ওরা যেটা বলেছে যে ইন্টিগ্রেটেড ইন্টেন্সিটি মেজার করতে হবে। এটা কারণ হচ্ছে আমরা দেখেছি যে ইন্টেন্সিটির ফর্মুলাটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ওই যে স্ট্রাকচার, ফ্যাক্টর, পোলারাইজেশন, সো অন এন্ড সো ফোর্থ। সো এই জন্য আসলে আমাদের যে পিক গুলো থাকে এগুলো একটু স্প্রেড আউট থাকে, এটা একটা স্ট্রেট লাইন থাকে না কোনো একটা পয়েন্টে। তো ইন্টেন্সিটিটা আসলে শুধুমাত্র হাইটের প্রপোর্শনাল না, ইটস অলসো প্রপোর্শনাল টু দি এরিয়া আন্ডার দ্য পিক। সো এটাই বলেছে যে আমাদের আচ্ছা, টোটাল হ্যাঁ। ইন্টেন্সিটির মেজারের জন্য এরিয়াটা লাগবে। তাহলে এখান থেকে সবাই ক্লিয়ার কিনা যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা একটা ফেজের জন্য তুমি ধরে রাখতে পারো। যে কথাগুলো বললো যে সিটা হচ্ছে যে ওয়েট ফ্র্যাকশন বোঝাচ্ছে, এটা বের করাই ধরো কথার কথা দুটো আলফা এবং গামা ফেজ অথবা বিটা ফেজ আছে একটা মেটেরিয়ালের মধ্যে, কোনটা কত পার্সেন্ট আছে, এক কথা হচ্ছে যে ওয়েট পার্সেন্ট, সেটা আমরা বের করতে যাচ্ছি। এটা শুধু ইন্টেন্সিটি দিয়ে ডিরেক্ট প্রপোর্শন করলে সেটা আসবে না, সেখানে আরো অনেকগুলা ফ্যাক্টর অ্যাড করতে হবে তোমাকে। কি ফ্যাক্টর অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে আমার পরবর্তী স্লাইডে লাস্টের পরে মানে এর পরের স্লাইড যেটা, সেটা লাস্টে যে কথাটা বললো এই জিনিসটা একটা ক্রুশিয়াল, যে তুমি ইন্টেন্সিটি মেজারমেন্ট যত অ্যাকুরেট হবে তোমার ওয়েট ফ্র্যাকশনের ভ্যালুটা তুমি তত অ্যাকুরেট পাবা। কথাটা কি বুঝছো? যে ইন্টেন্সিটি মেজারমেন্ট অনেক সময় আমাদেরকে একটু সমস্যায় ফেলে দেয়, কারণ যে পিক গুলো পাওয়া যায় সেটা নর্মালি যেটা স্ট্রেট ফরওয়ার্ড না, এটা বিভিন্ন টাইপের পিক আসতে পারে, অর্থাৎ এক্সরে ডিফ্লেকশনের পিক আসতে পারে। সেটা আমরা নেক্সট স্লাইডে দেখি। এই যে এখানে আসছে এই কিভাবে তুমি পিকটাকে আইডেন্টিফাই মানে মেজার করতে পারো, কখন তুমি হাইট নিবা, কখন তুমি এরিয়া নিবা, আবার ওভারল্যাপ হলে কি হবে সেই জিনিসটা, এটাকে এক্সপ্লেন করবা। রোল 36 আছে, রোল 36 কি প্রেজেন্ট? না না স্যার 36 হচ্ছে প্রেজেন্ট না এই মোমেন্টে। না 36 নাই। রোল 44 আছে স্যার 44 কেও দেখছি না, না স্যার 44 ও নাই। 44 নাই। রোল 46 46 আছো? কি নাম তোমার? মোহাম্মদ আমিনুল ইসলাম। আচ্ছা, হ্যাঁ 46 বলো। তুমি এটা এখানে স্লাইডে কি বলতে চাচ্ছ এটা কি বলতে পারবা? স্যার বলতে পারবো না স্যার, অল্প একটু পড়ছিলাম, হালকা একটু পড়ছি, কিন্তু স্যার আমি হচ্ছে মানে আগেকার গুলো পড়ি না তো তেমন বুঝতে পারি নাই। পড়ছো তুমি? স্যার হালকা, বেশি পড়ি নাই স্যার, স্বল্প পড়ছি কিন্তু ওইভাবে বুঝতে পারি নাই। রোল 49 আছে?
রোল 49 49 কে স্যার দেখছি না, না স্যার 49 ও নেই। 49 নেই না, আমি যাদেরকে নাই বলছি এদেরকে আমি অ্যাবসেন্ট দিলাম। আচ্ছা এখন বলো রোল 2 আছে, রোল 2 ইয়েস স্যার। তুমি কি বলতে পারবা এখানে কি বলা হচ্ছে? জি স্যার বলেছি। বলতে পারবা এখানে কি বোঝাচ্ছে? স্যার এখানে আমরা 3 ধরনের পিক মোটামুটি এনকাউন্টার করি আমরা যখন ফেজের কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করি। সো প্রথমটা থেকে আমরা প্রথম টাইপের পিক থেকে আমরা বুঝতে পারছি যে এখানের এরিয়াটা হাইট বাড়ার সাথে সাথে এরিয়া বাড়বে, মানে পিক হাইট আর পিক এরিয়া হলো একে অপরের সাথে প্রপোর্শনাল, কারণ পিকটা অনেক ন্যারো। সো এই ক্ষেত্রে আমরা পিক ইন্টেন্সিটিটা এইভাবে অ্যাপ্রক্সিমেশন বা এস্টিমেট করতে পারি যে পিক হাইটটা মেজার করলেই পিক ইন্টেন্সিটিটা আমরা পেতে পারি এই ক্ষেত্রে। কিন্তু সেকেন্ড ক্ষেত্রে আমরা দেখতে পারি যে পিকটা অনেক ওয়াইড। সো এই ক্ষেত্রে পিক হাইট হলো পিক এরিয়ার সাথে প্রপোর্শনাল না। সো এইখানে আমার ইন্টিগ্রেশন করে পিক এরিয়াটাই বের করতে হবে, আমি জাস্ট হাইট দিয়ে ইন্টেন্সিটিটা মেজার করতে পারবো না। আর 3 নাম্বার কেসে হলো পিকটা আমরা দেখতে পাচ্ছি যে আরো পিকের সাথে ওভারল্যাপ। সো এই সিচুয়েশনে আমরা প্রোফাইল ফিটিং মেথড ইউজ করতে হবে পিক এরিয়া মেজারমেন্ট করার জন্য। প্রোফাইল ফিটিং মেথডটা আমি জানি না। এটা তোমরা কি বুঝছো সবাই? এটা অন্যরা রেসপন্স করবা? বুঝছো? মানে ব্যাপার হচ্ছে আসলে তুমি যখন এক্সিডিফিশন নিয়ে মনে কেউ কাজও করেছে, বুঝতে করছো নাকি? জি স্যার। এটা নিয়ে কে করছো? স্যার আমি করেছি আর কি। আমি বললো তো আসলে দেখতেছি না। সৌগত স্যার রোল 11 সৌগত করছো? জি স্যার। তারপর আর কে করছো? করো নাই মনে হয়। তুমি যখন এক্সরে ডিফ্লেকশন নেবা তখন দেখা যাবে যে এখানে বিভিন্ন ধরনের পিক পাওয়া যায়, তুমি 3 ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে বেসিক হচ্ছে যে ইন্টেন্সিটির ক্ষেত্রে চিন্তা করতে গেলে এরকম স্ট্রেট তোমার উঠে যাবে, যেটা হচ্ছে যে তোমার এই এরিয়াটা স্মুথলি আস্তে আস্তে উপরে শার্পলি কমবে। এটা দিয়ে তুমি বুঝতে হাইটের সাথে সাথে এরিয়া কমছে, এটা প্রপোর্শনাল একটা রিলেশন। আরেকটা তুমি যেটা পাবা যে এরকম এরিয়াটা স্মুথলি হাইটের সাথে সাথে তার এরিয়াটা বাড়ে কমেনি, মানে কোথাও বেড়ে গেছে কোথাও, যেমন এরকম এই পিকটা দেখো। এখানে যেটা হচ্ছে তুমি হাইট, প্রত্যেকটা পিক তোমার প্যাটার্নে যদি এরকম আসে তাহলে তুমি হাইটটা ধরেই ডিরেক্ট তুমি ইন্টেন্সিটি মেজার করে ফেলতে পারবে। আর এখানে হাইটটা কত দেবা, যে কোনো একটা ইউনিট তুমি ধরবা, সমস্যা নেই, তুমি এটা একটা নাম্বার দিতে পারো। ঠিক একই এখানে যখন এইভাবে আসবে তুমি হাইট নিলে তখন ভিন্ন হবে। কেন হচ্ছে যে এখানে তোমার এরকম আসলো, কিন্তু আরেকটা পিক দেখা যাবে যে এরকম আসছে, অথবা আরেকটা পিকের এরিয়া আরো কোনো বেশি হতো, মানে এরকম। এই জন্য তোমাকে কি করতে হবে, এই পিকের আন্ডারে টোটাল এরিয়াটা তোমাকে দিতে হবে। এটা ইন্টিগ্রেশন পার্ট, এটা সফটওয়্যার দিলে সে এটার এরিয়া কতটুকু সেটা করে ফেলতে পারে। আরেকটা যেটা বড় প্রবলেম হয়, এটা হচ্ছে সব 3টা পিক কাছাকাছি, খুব ক্লোজ। তাহলে তুমি যখন এই প্যাটার্নটা তুমি দেখবা, কি দেখবা, এভাবে যে এভাবে আসলো, হ্যাঁ এভাবে এখানে এটা নিচে আসলো না, এটা এদিক থেকে উপরে উঠে যে আবার এভাবে আসলো। কথা কি বুঝছো কিনা? আমার অ্যারো চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। অ্যারোর মুভমেন্টটা ধরো তোমার 3টে পিক তুমি পাশাপাশি দিচ্ছ, এভাবে পিকটা এরকম এইভাবে এসে আবার এভাবে উঠে গেল, উঠে আবার এইভাবে আসলো। এখন তুমি মাঝখানের পিকটা সি পিকের তুমি এরিয়া তুমি মেজার করতে যাচ্ছ, তাহলে তুমি এখন বেস লাইন কি ধরবা? তুমি কি এইভাবে স্ট্রেট ধরবা? কথা কি বুঝছো? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেই জন্য প্রথম যেটা ব্যাকগ্রাউন্ড বেস লাইন যেটা, সেটার সাথে তুমি তো আগে একটা লাইন টেনে ফেলবে। এরকম তোমার আগে ব্যাকগ্রাউন্ড কি বলে বেস লাইনটা তোমার সেট করতে হয়। এটা যখন রিফ্লেকশন করতে হয় তখন এই বেস লাইনটাকে তোমার সেট করতে হয়। সেট করে তারপর তখন তুমি দেখো যে ডটেড লাইন দিয়ে এভাবে আসছে, এই ডটেড লাইন দিয়ে এভাবে আসছে, এসে তখন তারা এই এরিয়াটাকে নিচ্ছে। এখন এটা কতটুকু নিবা, এটা চাল এটা অ্যাকচুয়ালি এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। এটা আমি তোমাদেরকে দেখালাম যে যদি এই ক্ষেত্রে হয় তাহলে তোমরা কি করতে হবে। তুমি যদি স্ট্রেট যদি এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসো, সেটা হবে না, এটা হলে তুমি রেজাল্ট পাবা না। তোমাকে বেস লাইনে আসতে হবে, ব্যাকগ্রাউন্ড লাইন যেটা আছে, বেস লাইন যেটা, সেখানে আসতে হবে। এই স্লাইড দিয়ে এটা বোঝানো হলো। তাহলে আমরা এই স্লাইড থেকে কি জানলাম যে পিক সবসময় স্ট্রেট ফরওয়ার্ড না হতে পারে, হাইটের সাথে তার এরিয়া প্রপোর্শনাল না হতে পারে এবং ওভারল্যাপ হতে পারে। মূল কথা হচ্ছে সেটা। তখন তোমরা কিভাবে এরিয়াটা মেজার করবে। আমি আশা করছি সবাই এটা বুঝছো, তাই না?
এখানে এই জিনিসটা আসলে এখন আমরা চলে আসি যে কিভাবে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস আমরা করব। এখানে তিনটা মেথডে করা যায়, একটা এক্সটার্নাল স্ট্যান্ডার্ড মেথড, আরেকটা হচ্ছে ইন্টারনাল স্ট্যান্ডার্ড মেথড, আর একটা ডিরেক্ট কম্পারিজন মেথড। প্রথম দুইটা মেথডে আমরা এখানে আর আলোচনা করব না, ওগুলা নিয়ে আমাদের যেহেতু আমরা এটা প্র্যাকটিস করব না, নর্মালি এখানে যেটা দেখাচ্ছি সেটা আমরা সরাসরি চলে আসি ডিরেক্ট কম্পারিজন মেথড। ওই দুটো স্যার কোন ক্ষেত্রে প্র্যাকটিস করা হতো? কোনটা? এটা নরমালি করা হয় আগের দুটো এটা নরমালও করা হয়, কিন্তু বেশি করা হচ্ছে ডিরেক্ট কম্পারিজন মেথডটা প্রচলিত যেটা। ওই দুটো স্যার কোন ক্ষেত্রে করা হয়? ওই দুটো বিভিন্ন ক্ষেত্রে করা হয়, সেটা আমি আর অত বেশি ডিটেল দেখি না এগুলা নিয়ে। যেটা করা হচ্ছে ডিরেক্ট কম্পারিজন মেথডটা তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করবো, এবং তোমাদের এটার উপরই একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা ফেস ক্যালকুলেশন করে বের করবে যে কোনটা কত পার্সেন্ট। আজকে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, কথা বুঝছো? এখন এটা আমি আশা করছি যে তোমরা কেউ না কেউ দেখে আসছো, কয়েকজনই দেখে আসছো। এটা কে এক্সপ্লেইন করবে? স্যার আমি করতে চাই রোল 3। রোল 3 গতকালকে করেছো না? জি স্যার। গতকালকে করনি এরকম কে আছে আর এর মধ্যে? কেউ পড়ে আসছো গতকাল এক্সপ্লেইন করনি এরকম কেউ আছো? 1, 4 আর ছাড়া 11 তো করলাই, 11 ছাড়া আর কেউ করতে পারবা? পারবা না? 3 কি তুমি কি এক্সট্রা ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করেছিলা? না স্যার। আচ্ছা তাহলে তুমি আগাও, তাহলে বলো দেখি। আচ্ছা স্যার এখানে হচ্ছে আমরা আগে ইন্টেন্সিটির যে ইকুয়েশনটা দেখেছিলাম, সেই ইকুয়েশনটাকে ডাইরেক্ট কম্পারিজনের মাধ্যমে আমরা কয়েকটা ফেজে ভাগ করতে পারবো। ফর এক্সাম্পল যদি আমাদের একটা ফেজ থাকে, একটা ম্যাটেরিয়াল থাকে যেখানে আলফা এন্ড বিটা ফেজ আছে, এন্ড আমরা ফেজ দুটাকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে চাই, সো তখন ইকুয়েশনটা দাঁড়াবে আই আলফা ইকুয়ালস টু K2 ইন্টু আর আলফা সি আলফা ডিভাইডেড বাই মিউ এম। সো এখানে কে কে আমরা দুটা ভাগে ভাগ করেছে। সো কে তো একটা কনস্ট্যান্ট, বাট এই কনস্ট্যান্টটার দুটা পার্ট আছে এবং কে তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল ডিফ্রাকশন, অ্যাঙ্গেল, ইন্টেন্সিটি, ডেন্সিটি ডিপেন্ড করে। সো আমরা K2 আর আর আলফাতে ভাগ করেছি। K2 টা ডিপেন্ড করবে জাস্ট এক্স-রে উপরে, মানে এক্স-রে সোর্সটার ক্যারেক্টারিস্টিক্স এর উপরে, বাট আর আলফা হচ্ছে more depends on the phase. For example যে কিভাবে করে ডিফ্রাকশন অ্যাঙ্গেলটা কত হচ্ছে, ক্রিস্টালের প্রপার্টি কত হচ্ছে। আমরা যদি আর আলফা ইকুয়েশনটার দিকে তাকাই, তাহলে আমরা প্রথমেই দেখবো যে আগের ক্লাসে পড়া তিনটা ফ্যাক্টর এখানে আছে। ফর এক্সাম্পল এফ হচ্ছে কি আমাদের স্ট্রাকচার ফ্যাক্টর, পি হচ্ছে মাল্টিসিপিটি ফ্যাক্টর, আর 1 প্লাস কজ স্কয়ার থিটা মানে ইন্টার থিটার ওটা হচ্ছে কি লরেন্স পোলারাইজেশন ফ্যাক্টর। সো এগুলো না আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। নতুন যে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি ইউনিট সেলের ভলিউম আছে, আর e⁻² 2m আছে। সো এটা হচ্ছে টেম্পারেচার ফ্যাক্টর, যেটা আমরা পরের পেজে দেখবো যে একটা অ্যাঙ্গেলের সাথে এটার একটা গ্রাফ আছে, ওই গ্রাফ থেকে আমরা বের করতে পারবো। একটু বলি এই টার্মটা কিন্তু পুরনো না, টেম্পারেচার ফ্যাক্টর ছিল, কিন্তু তখন ওটা ডিফারেন্ট প্রেজেন্টেশনে ছিল। জি স্যার, এটা ছিল ইকুয়েশনে ছিল, কিন্তু এই ফর্মে ছিল না। জি স্যার, এর জন্য একটু কনফিউজড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার জি স্যার। ওখানে স্যার 2m এর জায়গায় তো ছিল হচ্ছে 2b sin স্কয়ার থিটা ডিভাইডেড ল্যামডা স্কয়ার। এখন স্যার 2b sin থিটা এগুলো স্যার ক্রিস্টালের অ্যারেঞ্জমেন্টের উপর যাবে, কিন্তু স্যার ল্যামডা তো স্যার আবার স্যার এক্সেস সোর্সের উপর ডিপেন্ড করবে। তাহলে কি স্যার এই স্প্লিটিংটা ঠিক হলো? কেন এর ভেতরেই তো একটা অলরেডি মানে ক্যাপিটাল এম এর ভেতরেই তো অলরেডি একটা ল্যামডার ভ্যালু চলে আসছে, আর স্যার প্লাস আকারে নেই, এক্সপোনেনশিয়াল ভেতরে যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে, সেটাকে আমি তো প্লাসের মতো দুটো এক্সপোনেনশিয়ালের প্রোডাক্ট আকারে লিখতে পারবো না। তাহলে স্যার এটা কি করে হলো? মানে এটা কি করে আমি আলটাকে মাত্র এক্সেস সোর্সের উপর ডিপেন্ডেন্ট না। এখন টেম্পারেচার ফ্যাক্টর যেটা আছে, ওরা যেটা করতে একটা সিম্পল করে এক্সপেরিমেন্টের সাথে তারা ম্যাচ করে তারা এই সিম্পল ফর্মে নিয়ে আসছে। নিয়ে এসে পরের স্লাইডে তোমরা দেখো এই যে এটাকে এভাবে নিয়ে আসছে, যে কোনো মেটেরিয়ালের জন্য যে কোনো কিছুর জন্যই তখন এটা শুধুমাত্র তোমার ডিফ্লেকশন যে অ্যাঙ্গেল হবে থিটা আর ইনসিডেন্ট বিমের সাথে একটা রিলেশন নিয়ে আসছে টেম্পারেচার ফ্যাক্টর। এখান থেকে এই ভ্যালুটা নেওয়া হবে। যত তুমি এক্সআরডি করবা, যত কিছু করবা, তার এখন তুমি থিটা বাই সাইন থিটা বাই ল্যামডা রেশিওর সাথে এই টেম্পারেচার ফ্যাক্টরটা নিয়ে আসছে, ওরা সিম্পল করে। কথা বুঝছো? এখন কিভাবে করছে সেটা তুমি এখানে রেফারেন্স 1 দেওয়া আছে, ওখান থেকে তুমি ইচ্ছা করলে তুমি দেখে নিতে পারবা আর কি।
অথচ টেম্পারেচার ফ্যাক্টরটা ওখানে এটা ডিটেল বলা হলো, ওখান থেকে সিম্পল করে এটাকে এই ফর্মে নিয়ে আসছে এখানে আমাদের এই ওয়েট ফ্র্যাকশন বা আমাদের এটাকে ইউটিলাইজ করার জন্য। এবং এটা কোয়ালিটি বইয়ের শেষে সম্ভবত, হ্যাঁ এটা এই চারটা, এটা শেষে না আমার ভিতরেই দেওয়া আছে চ্যাপ্টারের মধ্যে এই চারটা। এবং এটা যখন এটা ক্যালকুলেশন করা হয় তখন সফটওয়্যারেও এই ভিডিওগুলো দেওয়া থাকে। এটা অনলি তখন সিম্পল করে এটা সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র তুমি যে মেটেরিয়াল হোক, যেই ইনসিডেন্ট বিমই হোক না কেন, তার সাথে সিম্পল যেটা রিলেশনশিপ চলে আসলো ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাথে ল্যাম্ডা, এই রেশিওর সাথে। তো এখন এই তাহলে তোমরা সবাই কি এটা বুঝছো এই জিনিসটা? প্রথম এটা তো খুব সিম্পল ও সুন্দরভাবে এটা এক্সপ্লেইন করলো যে আমরা যদি এখানে একটা ফেজের জন্য দেখানো হলো, এই ফেজের জন্য K2টা এটা একটা এক্সপেরিমেন্টাল তোমার সাথে রিলেটেড, এটা অ্যাক্সেস সোর্সের সাথে রিলেটেড। তো একটা মেটেরিয়াল তুমি করতেছো, সে অ্যাক্সেস সোর্সটা দুইটা ফেজ যদি থাকে তার জন্য সেমই থাকে, অর্থাৎ একটা দুইটা তিনটা ফেজ যাই তুমি ওয়েট ফ্র্যাকশন বের করতে চাচ্ছ না। K2টা অলওয়েজ K2 থাকবে ফর 3 ফেজ 2 ফেজ যাই হোক না কেন। কথা ঠিক না? কথা কি বুঝছো কিনা? ভ্যারি করবে কোনটা, সি আলফা আর আলফা, সি আলফা আর মিউ এমটাও কিন্তু তোমার ফিক্সড। ওই মেটেরিয়ালসের মধ্যে যে মেটেরিয়ালসের মধ্যে তুমি ফেজগুলো ক্যালকুলেশন করতেছো সেখানে অ্যাবজর্পশন কি, অ্যাবজর্পশন কোএফিশিয়েন্টটা কি, এই মিউ এমটাও কিন্তু ফিক্সড। তার মানে এখানে K2 মিউ এম এটা একটা ফেজের জন্য বা একই মেটেরিয়ালসের মধ্যে বিভিন্ন ফেজের জন্য এই দুটো জিনিস কনস্ট্যান্ট থাকে। এখন আমরা প্রসিড করি। হ্যাঁ, তারপর এরপরে আসো, এটা এক্সপ্লেইন করবা কি? রোল 1 করো এটা। আমরা আলফা ফেজের জন্য যেভাবে ইকুয়েশনটা পেয়েছি, বিটা ফেজের জন্য আমরা সেই ইকুয়েশনটা একইভাবে ডেভেলপ করতে পারি। তবে এখানে এটাও কিন্তু ইন্টেন্সিটি। এখন ইন্টেন্সিটির মধ্যে আমরা দেখি আগের ওই K2 ফ্যাক্টরটা আগে থেকেই সেম রয়েছে এবং মিডিয়াম, এই মিডিয়ামের লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট সেটাও সেম রয়েছে। ফলে দেখা যাচ্ছে আই বিটার জন্য নতুন যে ভেরিয়েটা হচ্ছে তা আছে আর বিটা সি বিটা, যেখানে আলফার জন্য ছিল আগে আর আলফা সি আলফা। সুতরাং আমরা যদি দুটো ইকুয়েশনকে ডিভাইড করি তাহলে আমরা K2 এবং মিউ এম দুটো ক্ষেত্রেই বাদ হয়ে যাবে। ফলে দেখা যাবে যে আই আলফা এবং আই বিটার রেশিও দাঁড়াচ্ছে হচ্ছে আর আলফা সি আলফা এবং আর বিটা সি বিটা। এখন যদি দেখা যায় যে আমরা ওই ক্রিস্টালোগ্রাফিক পিডিএফ ফাইল থেকে আলাদা আলাদা আলফা এবং বিটা ফেজ আইডেন্টিফাই করতে পারছি, তবে সেক্ষেত্রে এটা সম্ভব হয় যে আমি যে কোনো একটা প্লেন বা যে কোনো দুটো প্লেন, একটা প্লেন নিলাম আলফা ফেজের একটা প্লেন আর নিলাম বিটা ফেজের একটা প্লেন, তখন ওই দুটো ফেজের জন্য কিন্তু আলাদা করে আগের ফর্ম থেকেই কিন্তু আমি আর আলফা এবং আর বিটা বের করে ফেলতে পারবো। এবং আমরা তো রেশিওটা এক্সপ্লেন করে তো আই আলফা আই বিটা পেয়ে গেছি। সুতরাং আই আলফা আই বিটা আমরা পাবো চার্ট থেকে, এবং আর আলফা আর বিটা আমরা পিডিএফ ফাইল থেকে আমরা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারবো, এবং সেভাবে আমরা সি আলফা এবং সি বিটার রেশিও বের করতে পারবো। এবং যদি মাল্টিপল ফেজ থাকে তবে সেক্ষেত্রে আমরা আলফা বিটা, তারপর আলফা গামা, আলফা ডেল্টা, এবার যত খুশি তত ফেজ থাকে তবে 2/2 রেশিও করে আমরা নিয়ে আসতে পারবো। কেন শেষ পর্যন্ত কিন্তু সব কয়টা ফেজের টোটাল কম্পোজিশন সাম করলে 1ই হবে। বুঝছো কিনা? এটা ক্লিয়ার কিনা? এটা সহজ। মানে দুটো ফেজের জন্য এখানে দেখো, এখন তিনটা ফেজ দিলে তুমি এরকম তিনটা রিলেশন পাবা। সেখান থেকে তুমি এটা সলভ করলে দেখা যাবে যে তুমি সি আলফা, সি বিটা, সি গামা, ধরো আরেকটা ফেজ গামা, তাহলে তখন তোমার তিনটে এইভাবে করে তুমি এটা বের করে ফেলতে পারবা। কথা বুঝছো? তাহলে তোমার যেটা করতে হবে, তুমি তোমার এক্স-রে ডিফ্লেকশন প্যাটার্ন থেকে তোমার কি করতে হবে, এই আই আলফা এবং আই বিটা ইনপুট নিতে হবে। বাকি আর আলফা যেটা সেটা তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে, আর বিটাতে ক্যালকুলেশন, দেন সি আলফা তো সি বিটা তুমি বেরই করবা। হ্যাঁ, এটা সবাই ক্লিয়ার হয়েছে? এখন তোমাদের সবাই বুঝছো কিনা এটা? জি স্যার। তাহলে এখন কি দাঁড়ালো? আলফাটা কি এটা বুঝতে পারিনি। আর আলফা এটা ফিজিক্যাল মিনিংটা স্যার? এই যে আর আলফাটা হচ্ছে এটা। আর আলফার ফিজিক্যাল মিনিং হচ্ছে যে এই এতগুলো জিনিস আর আলফার ভিতর আছে। ওকে স্যার। বুঝতেছো? বুঝতে পারছো? এটার ভিতর কি আছে? ইউনিট, ভলিউম অফ ইউনিট সেল। হ্যাঁ, আর একটা হচ্ছে স্ট্রাকচার ফ্যাক্টর। তোমরা আগে যেটা দিয়ে ডিফ্লেকশন হবে কি হবে না প্লেন আইডেন্টিফিকেশন করে আসছো, গত অ্যাসাইনমেন্টে যেটা ছিল। কি হচ্ছে তোমার মাল্টিপ্লিসিটি ফ্যাক্টর, যেটা আমরা গতকাল ডিসকাস করছিলাম। মাঝখানে যেটা এটা লরেন্স পোলারাইজেশন ফ্যাক্টর। শুধু দেখো এটা শুধু ডিফ্লেকশন অ্যাঙ্গেলের সাথে এটা রিলেশন। আর লাস্টে যেটা এটা হচ্ছে টেম্পারেচার ফ্যাক্টর। এটার সাথে তুমি এটার ভ্যালুটা তুমি গ্রাফ থেকে নিয়ে আসবে। এখন তোমাদের যেটা করতে হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট সবাই দেওয়া আছে, এটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই আই আলফা এবং আই বিটাটা, তাহলে তোমরা
তোমাদের যেটা করতে হবে, তুমি যখন এক্স রে ডিফ্রেকশন থেকে এক্স রে ডিফ্রেকশন একটা প্যাটার্ন পাবা, সেখান থেকে তোমার কি কি ইনফরমেশন লাগবে বলো দেখি এই ফেস ক্যালকুলেশনের জন্য। আগে আমার স্যার দুটো দুটো আলফা বিটা ফেজের আলাদা আলাদা পিডিএফ ফাইল থেকে পিক গুলো ম্যাচ করে নিতে হবে, যে আমি যে ফাইলটা পেলাম সেটার মধ্যে কোনগুলো আলফা ফেজের কোনগুলো বিটা ফেজের। তারপর আমাকে একটা পিক নিতে হবে আলফার, আরেকটা পিক নিতে হবে বিটার। তখন ওর দুটোর আগে আমাকে ম্যানুয়ালি আর আলফা ক্যালকুলেট করতে হবে আলফা ফেজের ওই প্লেনটার জন্য, আর বিটা ক্যালকুলেট করতে হবে বিটা ফেজের ওই প্লেনটার জন্য। আর ইন্টেন্সিটি তো আমরা এক্সআরডি প্যাটার্ন থেকেই পাবো। তারপর আমরা ক্যালকুলেশন করে আলফা এবং বিটা ফেজের রেশিও বের করব। তার মানে তুমি একটা অ্যানালাইসিস করতে দিবে, একটা কম্পাউন্ড অ্যানালাইসিস করতে দিবে, তুমি একটা এক্স রে ডিফ্রেকশন প্যাটার্ন পেলা। সেই প্যাটার্ন থেকে প্রথমেই তুমি পিক গুলার টুথিটা তুমি প্যাটার্ন থেকে আইডেন্টিফাই করতে পারবে। সেখান থেকে ডিএসপিসি ক্যালকুলেশন করে ব্র্যাগলা করে অ্যাপ্লাই করে ও যেটা তুমি যেটা বললো, তখন তুমি ফেজ বা কম্পাউন্ডটাকে তুমি আইডেন্টিফাই করে ফেললা। এবং ওই আইডেন্টিফিকেশন শুধু এইভাবে না, তুমি প্লেনের বেসিস করে ফেললা, যে কোন পিক কোন প্লেন থেকে আসে, প্লেনটাকে আইডেন্টিফাই করলা। ঠিক আছে, আসার পরে এবার তুমি ওখান থেকে কি করতে পারো, যদি এটা যদি হাইট এরিয়া যদি প্রপোর্শনাল হয়, দেন তুমি হাইটটাকে নিয়ে ইন্টেন্সিটি ক্যালকুলেশন করে ফেলতে পারো। আদারওয়াইজ তুমি এরিয়া ক্যালকুলেশন করতে পারো। কথা বলছো, যদি এটা যদি প্রপোর্শনাল না হয়। তো এখন চুজ করার সময় কি করতে হবে, তোমার একটা ফেজের যে কোনো একটা প্লেন তুমি নিবা। ও যেটা একটু বললো এটা হয়তো তোমরা বুঝতে পারো নাই। তুমি এখন এখানে তো আলফা ফেজের তুমি একটা পজিশন, একটা অ্যাঙ্গেল নিয়ে তুমি একটা ডিফ্লেকশন প্লেন নিয়েই কাজ করবা। সেই প্লেনের টু থিটাটা তুমি আইডেন্টিফাই করবা, এবং ওই প্লেনের একটা ফেজের যে কোনো একটা প্লেনকে তুমি আইডেন্টিফাই করবা, ওইটাকে তুমি ওইটার উপর কাজ করবা, ওইটার ব্র্যাগ অ্যাঙ্গেলটাকে নিবা, টু থিটাকে নিবা। আরেকটা হচ্ছে যে আরেকটা ফেজের আরেকটা প্লেনকে নিবা, তার ইন্টেন্সিটি নিবা, তার অ্যাঙ্গেল নিবা। কথা কি বুঝছো কিনা? এই দুটো জিনিস তোমার এক্স রে ডিফ্রেকশন থেকে আসবে। প্রথম হচ্ছে ফেজ আইডেন্টিফাই করে ক্লিয়ার হয়ে গেল, একটা ফেজের একটা পিক অথবা একটা প্লেনকে তুমি টার্গেট করবা, সেই প্লেনের ইন্টেন্সিটি নিবা, মেজার করবা, এবং সেই প্লেনের ডিফ্রেকশন অ্যাঙ্গেল যেটা টু থিটা সেটা তুমি মেজার করবা। ঠিক সিমিলারলি আরেকটা তুমি প্লেনের ইন্টেন্সিটি মেজার করবা, তার অ্যাঙ্গেল মেজার করবা, হ্যাঁ, আর এরিয়ার ইন্টেন্সিটি এরিয়ার মাধ্যমে করবা। আর প্লেন তো তোমার জানাই আছে ওইটা কোন প্লেনের, সেটা তুমি আগে বের করছো। করার পরে এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরপর তুমি ক্যালকুলেশনটা জন্য তুমি চলে আসবা। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে এরকম একটা এক্স রে প্যাটার্ন দেওয়া আছে, এটা অনেক আগের করা, আমাদের ডিপার্টমেন্টের করা। তখন কবে করা স্যার? এটা অনেক আগে। আমাদের তখন এক্স রে ডিফ্রেকশন, আমাদের যে একটা এক্স রে ডিফ্রেকশন পুরো বুয়েটের মধ্যে আমাদের ছিল, তখন মনে হয় পুরো বুয়েট না, একটা অ্যাটমিক এনার্জি কমিশন ছিল, আর একটা মানে আমাদের ডিপার্টমেন্টে, আমাদের মেটালার্জি ডিপার্টমেন্টে ছিল, আর কোথাও ছিল না তখন, যখন আমাদের এই জিনিসটা আনা হয় আর কি। এখন তো অনেক জায়গায় আছে এক্স রে ডিফ্রেকশন। তো ওই মেশিনে করা, এটা ধরে অ্যারাউন্ড আজ থেকে কত 20-25 বছর আগের করা। তখন এটা অ্যাক্টিভ ছিল আর কি। তখন এটা চার্ট পেপারে এই গ্রাফটা দেওয়া হতো। কথাটাই বুঝছো, এটা চার্ট পেপারে দেওয়া, এই আউটপুটটা আসতো চার্টে। অর্থাৎ ওইখানে তোমার প্লটার লাগানো থাকতো, আউটপুটে প্লটার প্লট করতো, ওই ডিফ্রেকশন যখন আসতো এরকম পিক সে দেখাতো আর কি। দেখার পরে আমরা তারপর এটাকে আরো স্পষ্ট করার জন্য নিজেরা ট্রেসিং পেপার দিয়ে ম্যানুয়ালি আমরা এগুলো ড্র করে নিতাম। স্যার এখানে আলফা আর গামা দেওয়া আছে, এগুলো কি স্যার স্টিলের? হ্যাঁ স্টিলের। আর স্যার তাহলে টেম্পারেচার কত ধরবো? টেম্পারেচার ধরা লাগবে না, আমি বলি এটা তোমাদের কিছু ইনফরমেশন আমি দিচ্ছি, যে ইনফরমেশন গুলো তুমি এখান থেকে পাইছো সব আমি দিয়ে দিচ্ছি এখানে। কারণ এখানে মেজারমেন্টটা তাহলে তোমাদের অত অ্যাকুরেট হবে না যদি তোমরা নিজেরা করো। কি লাগবে আমি প্রথমে বলছি, এটা হচ্ছে যে একটা পরে যে কি বলে হিট ট্রিটেড স্টিল। হিট ট্রিটেড স্টিল এটা যখন আমরা মাইক্রোস্ট্রাকচার দেখেছিলাম তখন দেখছি যে সেখানে মার্টেনসাইট আছে এবং সেখানে অস্টেনাইট আছে, হিটেন অস্টেনাইট। তোমরা জানো যে যদি হিট ট্রিটমেন্ট করা হয়, কার্বনের পরিমাণ যদি অনেক বেশি থাকে, অ্যালয় যদি বেশি থাকে, ওটাকে যখন হিট ট্রিটমেন্ট করা হয় সব অস্টেনাইট মার্টেনসাইটে কনভার্ট হয় না। হ্যাঁ, তখন দেখা যায় যে কিছু মার্টেনসাইট হয়, এটা দেরি করে আর কি, কখনো মার্টেনসাইট বেশি হয়। বিশেষ করে অ্যালয় স্টিলে মার্টেনসাইটটা ইনিশিয়ালি রুম টেম্পারেচারে যখন তুমি এটাকে কুল করো, রুম টেম্পারেচার ওয়াটারে হাই টেম্পারেচার, দেন দেখা যায় যে তখন এই সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ তোমার অস্টেনাইট থেকে যায়। এখন আমরা চাচ্ছিলাম যে অস্টেনাইট যত বেশি থাকবে একটা হার্ড স্টিলে, কনসেপ্টটা এরকম, তত তার হার্ডনেস, আমাদের পারপাস হচ্ছে একটা জিনিসকে হার্ড করার পারপাস হচ্ছে যে তার হার্ডনেস বাড়ানো, হার্ডনেস কম আসে। এখন কত পার্সেন্ট অস্টেনাইট আছে, হ্যাঁ, সেই জিনিসটা আমাদের বের করার টার্গেট ছিল। সেই জন্য এখানে যেটা আইডেন্টিফাই করা হলো, একটা পোর্শন নেওয়া হয়েছে এক্সট্রা বিট নিয়ে, তোমরা দেখতেছো যে অস্টেনাইট গামার
দেওয়া হচ্ছে এবং গামার প্লেন গুলো দেওয়া আছে। আর আলফা হচ্ছে এটা মার্টেনসাইট, আর মার্টেনসাইট বিসিটি এটা আলফা ধরা হয়, ক্লোজ টু আলফা, এটাকে আলফা হিসেবে ট্রিট করা হয়, ফেরাইট হিসেবে আর কি। বিসিটি এটাকে বিসিটি ধরা হয় আলফা। এখন তুমি দেখো যে তোমাদের এখানে যে ইনফরমেশন গুলো পাওয়া গেছে এখানে কিন্তু দেওয়া আছে যে এখন তুমি ধরো আমি অ্যারো চিহ্ন দিলাম, তোমরা এই দুটো পিককে টার্গেট করছো, আলফা থেকে মার্টেনসাইট থেকে একটা পিক টার্গেট করলা, তোমরা সেটাকে বাছাই করলা, সিলেকশন করলা, আর একটা হচ্ছে গামা থেকে তোমরা সিলেকশন করলা। বুঝছো কথা? গামা থেকে সিলেকশন করলা এবং গামার পজিশন কি দেওয়া আছে দেখো এখানে, কিউ থিটা গামার 22.8 ডিগ্রি আর কিউ থিটা আলফা এটা 2 প্লেনও দেওয়া আছে 5 ডিগ্রি। এখন তোমাদেরকে যেটা দেওয়া হলো যে ইন্টেন্সিটি আমি ক্যালকুলেশন করলাম, ইন্টেন্সিটি এটা এরিয়া ক্যালকুলেশন করা হচ্ছে, হাইট না। তো সেখানে দেখা যাচ্ছে আমি 111 ইউনিট আসছে তোমার এর জন্য গামার জন্য, আর 51 ইউনিট আসছে আলফার জন্য। আর এখানে সোর্স হিসেবে যেটা ইউজ করা হয়েছে এক্সট্রা সোর্স মোলিবডেনাম কি আলফা 0.0, যার তোমার ওয়েভলেন্থ দেওয়া, ওয়েভলেন্থ দেওয়া আছে। এখন এখান করে এটা বের করব স্যার। কিন্তু আমরা আর জি স্যার, কিন্তু আমরা আর ভ্যালু ক্যালকুলেট করার জন্য স্যার ইউনিট সেলের ভলিউমও লাগবে, আবার টেম্পারেচার ফ্যাক্টর, ইউনিট সেলের ভলিউম বের করবা। আচ্ছা শুনো, আমি তোমাদেরকে আমি রেজাল্টটা দিব না, আমি প্রসিডিউরটা একটা দেখাই দিচ্ছি খুব শর্ট। এটা কিন্তু আমি তোমাদের দেই নাই, তোমরা যখন প্রবলেমটা সলভ করবা তারপরে আমি আপলোড দিয়ে দিব। আমি আরেকটা স্লাইড শেয়ার দিচ্ছি এখন। স্যার এটার জন্য তো আবার ইউনিট সেল লেংথটাও তো স্যার লাগবে। হ্যাঁ লাগবে তো স্যার। শেয়ার দেখা যাচ্ছে, ও এখন দেখা যাচ্ছে। লেংথটা কি আমরা নরমাল যে শোনো আজ যে প্রবলেমটা করবা আমি খুব দ্রুত দেখাই দিব, তোমাদের ক্লু দিয়ে দিব কিছু, তোমরা নিজেরা করবা। এইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা দেখানো হবে, এই ক্লুটা হচ্ছে এখানে। স্টেপগুলো একটু দেখো, স্টেপগুলো দ্রুত দেখে যাও, করতে হবে তোমাদের। আমি এটা আপলোড দিব না কিন্তু তোমাদের কিছু এখন ছবি উঠে রাখো না কি বাবা। স্যার রেকর্ডিং তো করা হচ্ছে, রেকর্ডিং এর ভিডিও পোস্ট করে রেকর্ডিং দিব না তো, এটা আপলোড দিব না, পরে দিব। ল্যাটিস প্যারামিটারগুলো লিখে নেই তাহলে। ল্যাটিস প্যারামিটার না লিখতে হবে না, ল্যাটিস প্যারামিটার তোমরা বের করবা। এই যেভাবে আমি ল্যাটিস প্যারামিটার দেখো, কালিটির বই আছে না, কালিটির বই তোমাদেরকে দেওয়া আছে, সেখানে ইনডেক্সে এগুলো দেওয়া আছে, এই যে সব দেওয়া আছে। এই যে সাম কম্পোনেন্ট সলিড সলিউশন, এই দেখো এখানে দেওয়া আছে। অস্টেনাইটের জন্য এই যে তোমার লেটিস দেওয়া আছে, মার্টেনসাইট বিসিটি দেওয়া আছে, সব দেওয়া আছে এখানে। অতএব এখানে চিন্তা করার কিছু নেই। এখন স্যার ওয়েট পারসেন্ট কার্বন লাগবে, ওয়েট পারসেন্ট কার্বনটাও তো দেওয়া নেই। ওয়েট পারসেন্ট কার্বন দেওয়া নাই। আচ্ছা দাঁড়াও, আমি যদি এটা মিস, আচ্ছা দেখো এটা পরে আসতেছি। এখানে দেখো মাল্টিপ্লিসিটি ফ্যাক্টরটা দেখো, এখান থেকে তোমরা পি এর ভ্যালুটা পাবা। এখান থেকে তোমরা টেম্পারেচার ফ্যাক্টর sin θ বাই ল্যামডা দেওয়া আছে দুইটার জন্য, তোমরা টেম্পারেচার ফ্যাক্টরটা পাবা। অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টরটা এখানে দেওয়া আছে, এটা অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টরটা সম্ভবত ডিরেক্টলি লাগবে না। এখন তুমি যেটা বলতেছিলা যে এখানে মিসিং আছে সম্ভবত, আমি এটা দিই নাই মানে কার্বনের, তাই না? জি স্যার। আগের স্লাইডে দেখি আছে কিনা, কার্বন পার্সেন্টেজটা লাগবে তোমাদের। यस স্যার। হ্যাঁ এটা মিসিং আছে কার্বন। এটা তুমি লেখো যে এটা হচ্ছে 0.75% কার্বন। সবাই এটা নোট করো। .75% কার্বন। 0.75% কার্বন। কার্বনটা হচ্ছে 0.75। বুঝছো? পয়েন্ট লিখছো সবাই? यस স্যার 0.75। 0.75%। আমি তোমাদেরকে দ্রুত দেখাই দিলাম। আচ্ছা ওই জিনিসটাকে আবার একটু শেয়ার করব, দরকার আছে স্টেপগুলো দেখার? আর জি স্যার একটু দেখাই দিলে ভালো। হ্যাঁ দরকার আছে দেখার, একটু দেখে নিলে স্যার প্রবলেম ভালো হবে। ঠিক আছে আমি আবার দেখাচ্ছি তোমাদের। এগুলা যা মুখে বললাম তাই দেওয়া আছে সব। প্রথম আমি দ্রুত বলে যাই তাহলে। প্রথম হচ্ছে যে প্লেন অফ দ্য পিক, পিক আইডেন্টিফিকেশন করা, লেটিস প্যারামিটার, এই যে এখানে এক্স এর ভ্যালুটা লাগবে সেটা আমি এখন বলে দিলাম, এটা তুমি ওইখান থেকে পিছন থেকে নিয়ে নিবা। তারপর পজিশন অফ দ্য পিক অর্থাৎ 2θ,
ভলিউম ভি, তখন তুমি এখানে যখন এগুলো পেয়ে যাবা তুমি ভলিউম মেজার করতে পারবা। অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর এফ সাইন থিটা বাই ল্যামডা, এটা তোমার থিটা পেলে তুমি এটা পেয়ে যাবা, ক্যালকুলেট করে ফেলবা। ক্যালকুলেট এই যে এটা স্ট্রাকচার ফ্যাক্টর, ওই যে ফর্মুলা যেটা আছে, ফর্মুলা যেটা আছে সেখানকার জন্য তোমার স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশন করো, এই যে এফ এখানে তুমি এটা পাবা। বিসিসি এফসিসি এর জন্য স্ট্রাকচার ফ্যাক্টর কি তোমাদের এটা আগেই তোমরা করে আসছো গত অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, তারপর পিটা তুমি ওই যে মাল্টিপ্লিসিটি ফ্যাক্টর যেটা সেটা টেবিল থেকে তুমি নাও। তারপর ক্যালকুলেট এটা জাস্ট তোমার এই ডিফ্রাকশন তুমি পজিশন থেকে তুমি এখানে পেয়ে যাবা এটা। তারপর আর, এবার আর আলফার জন্য তুমি এটা আর আলফা তুমি বের করবা, আর গামা বের করবা, করে এখানে বসিয়ে দিবা। বসিয়ে দিয়ে তারপর করলে আলফা সি আলফা প্লাস সি বিটার এই ভ্যালু আসবে 1। এই হচ্ছে সিম্পল। তখন এটা করলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। ঠিক আছে, এটাতে তোমাদের কয়দিন সময় দিব বলো দেখি? স্যার আমাদের তো আবার শনিবারে ক্লাস, আপনি দেখুন সিআরের সাথে কথা বলে হয়তো টাইম পাবো। সবাই বলো কয়দিন সময় দিব তোমাদেরকে? শনিবার মানে আমরা নেক্সট ক্লাসের আগে মানে নেক্সট ক্লাসে সকালবেলা জমা দেই, মানে আগের মতোই শনিবার মনে হয় নেক্সট ক্লাস। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে দিব আমি, সেটা আমি দেখো এখানে আমি দেখাচ্ছি। এই জিনিসটা আমি হয়তো আপলোড দিয়ে দিব। এটা করবা, এই যে এখানে এই ফিগারটা কি তোমরা পাচ্ছ? জি স্যার, কিন্তু কোয়ালিটি অত ভালো না ফিগারটার, মানে কোয়ালিটি ভালো না। এটা ইমেজটা তো ভালো না, এটা নেট একটা পেপার থেকে নাও। এখানে দেখো একটা এক্স-রে প্যাটার্ন, এই প্যাটার্নটা আসছে হচ্ছে অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম থেকে। অর্থাৎ হয়তো এই অ্যালুমিনিয়ামটাকে অ্যালুমিনাতে কনভার্ট করছে, সেখানে কিছু অ্যালুমিনিয়াম এখনো থেকে গেছে এবং বাকিটা অ্যালুমিনা কনভার্ট হচ্ছে। এবং সেই অ্যালুমিনার বিভিন্ন ফেজ, তোমরা জানো অ্যালুমিনার আলফা গামা ডেল্টা ফেজ আছে, তাই না? এই দেখো এই তিনটা ফেজই কিন্তু এখানে আসছে। এইখানে দেখো, এখানে এইটা আলফা ফেজ, এগুলো এই পিকটা আলফা ফেজের, এই পিকটা আলফা ফেজ, এটা হচ্ছে গামা ফেজ, এটা গামা ফেজ। হ্যাঁ, আর এখানে ডেল্টা ফেজ আছে। আর এটা হচ্ছে পিওর অ্যালুমিনিয়ামের, যেখানে অ্যালুমিনিয়ামের পিক এইটা, এই একটা। এটা দেখানোর অর্থ এটা হলো যে দেখো একই মেটেরিয়ালের মধ্যে একই অ্যালুমিনিয়াম আছে কতগুলো পিক। তোমাদেরকে আমি কাজ দিতে চাচ্ছি যে এই তোমরা ন্যাট গেটে যেভাবে হোক এই ফেজগুলো প্লেন আইডেন্টিফাই করা, প্লেন বসানো। আর শোনো, আর এখানে রেডিয়েশন যেটা কে আলফা, যেটা কে আলফাটা হচ্ছে যে কপার রেডিয়েশন, কপারের, অর্থাৎ ইনসিডেন্ট বিমটা ছিল কপার। এটা তোমাদের লাগবে। আমি কথা কি বুঝাতে পারছি তোমাদের? জি স্যার, আগে আমরা স্যার আলফা গামা ডেল্টা এগুলোর সি ফাইল থেকে কোন কোন জায়গায় পিক আসতে পারে সেগুলো চেক করতে হবে, তারপর এগুলো বসাতে হবে। এটা স্যার বেশ চ্যালেঞ্জিং। কিন্তু স্যার আমরা পিকের এরিয়া আন্ডার দা পিক ক্যালকুলেট করব কি করে? আমাদের তো না, ওইটা দরকার নাই তো, আমি তো ওইটা চাচ্ছি না। ওইটা তোমাদের ইন্টেন্সিটির জন্য তো স্যার আমরা এরিয়া আন্ডার ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে বলিনি তো, ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে বলিনি তো, জাস্ট পিক আইডেন্টিফাই, পিক আইডেন্টিফিকেশন ওইটুকু যায় না। ওইটুকু গেলে এটা কমপ্লেক্স হবে, তাহলে তোমাদের চারটা ইকুয়েশন আসবে ইন্টেন্সিটি কমপ্লিট করতে গেলে। এখন তো দুইটা দেখছো না, আলফা আর গামা, তখন তোমাদেরকে আনতে হবে চারটা ফেজের জন্য, অ্যালুমিনিয়ামের জন্য একটা, গামার জন্য একটা, ডেল্টা, হ্যাঁ আলফার জন্য একটা, চারটা। কথা ঠিক বুঝছো? তখন এটা সলভ করা তোমাদের জন্য খুব মানে ম্যানুয়ালি সলভ করা কঠিন হবে, সফটওয়্যারের সমস্যা নেই। কিন্তু আমি তো চাচ্ছি ম্যানুয়ালি তোমরা কাজ শিখো, সফটওয়্যার তো সারা জীবন করতেই পারবা। ম্যানুয়ালি করতে পারলে প্রথম হচ্ছে ম্যানুয়াল তুমি যদি জিনিসটা শিখো তাহলে সফটওয়্যারে কাজ করা তোমার জন্য ইজি হবে। কিভাবে ওয়ার্ক করতেছে তুমি ব্লাইন্ড থাকবা না। কথা কি বুঝছো? ওকে স্যার। কিন্তু স্যার এখন এই ছবিটা যদি স্যার আমাদের দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে স্যার খুব হাই ডেফিনেশন ছবি দিতে হবে, কেন ছবিটাতে যে অবস্থা দেখছি যে কয়েকটা জায়গায় পিক ওভারল্যাপ হয়ে গেছে, কয়েকটা জায়গায় পিক খুবই ছোট। জি স্যার, একটু ভালো কোয়ালিটি দিলে ভালো হয়। ভালো কোয়ালিটি তো পাওয়া যাচ্ছে না, এটা পেপার থেকে নিচে ওইখান থেকে কপি করছি, এটুকুই পাওয়া যাচ্ছে। এখান থেকে তোমরা যেটা করবা, তোমরা এখানে স্ট্রেট এটার উপর একটা লাইন ড্র করবা, করে এখানে অ্যাঙ্গেলটাকে, এখানে মেইন কি আসলে অ্যাঙ্গেলটা আইডেন্টিফাই করা প্রথম। আগে তো স্যার আমাদের অ্যাঙ্গেলটা, আর এখানে আরেকটা জিনিস আছে যে পিকগুলো খুব বেশি ওভারল্যাপ করেনি, ভালো ডিসটেন্স আছে, ওভারল্যাপ খুব একটা করেনি। আলফার তো স্যার একটা ডাবলেট হয়ে গেছে একদম স্যার, দরকার নাই তোমার আলফা যেটা ডাবলেট, যেমন এই যে এখানে এটা তুমি ওমিট করতে পারো, যেগুলো ক্লিয়ার। যেমন এদের প্রত্যেকটা পিকে কিন্তু একটা, এটাকে আমরা বলবো যে খুব ক্লিয়ারলি সেপারেট আছে এখানে,
আমরা কখন ক্লিয়ারলি সেপারেট বলি, যেমন এই যে এখানে দুটো দেখা যাচ্ছে না, এখানে দেখা যাবে যে এটার সাথে হয়তো সাথে আরেকটা পিক এখানে থেকে যাচ্ছে, আরেকটা ফেজের পিক থেকে থাকতে পারে, কথা কি বুঝছো? এটাকে আমরা বলি যার ইন্টিফার। কিন্তু আদারওয়াইজ যে পিক গুলো আছে এগুলো ভালো ডিস্টেন্সই আছে, এর জন্য ভালো পিক, ওভারল্যাপ কম বলা যায় এগুলোর মধ্যে। কথা বুঝছো? করতে কি লাগে এটা বলো। এটা ফেজ আইডেন্টিফাই আমাদের করতে হবে। তোমরা কি এটা শোনো, এই পর্যন্ত যা শিখলা এই নলেজে তোমরা বলো যে তুমি এখন, আমি যে তোমাদেরকে সেকেন্ড অ্যাসাইনমেন্টের কথা বলতেছি, এই ফিগারটা আমি দিয়ে দিব, তোমাদেরকে ফেজও বলে দিচ্ছি এবং ফেজ আইডেন্টিফাই করা হচ্ছে, শুধু প্লেন আইডেন্টিফাই করবা। এটার জন্য তোমাদের কি করা লাগবে? এটার জন্য আমাদের একটা ক্রিস্টালোগ্রাফি ইনফরমেশন সিফ ফাইল চেক করতে হবে, তারপর সিফ ফাইলে প্যাটার্নের সাথে না প্যাটার্ন স্টেপ আগাও। প্রথম তুমি কি করবা? প্যাটার্ন থেকে কি করবা? প্যাটার্ন থেকে আমি অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে কোন প্লেন পাওয়া যায় এটা দেখবো স্যার। প্রথম হচ্ছে যে তুমি অ্যাঙ্গেলটা তুমি এখান থেকে নিয়ে আসবে, তারপর প্যাটার্নের কাজ শেষ, প্যাটার্ন তুমি রেখে দিবা। তুমি তোমার পেপারের মধ্যে, তোমার খাতার মধ্যে তুমি যেটা করবা যে এই আলফা 1 নাম দিলা, আলফা 1, পরের পিকটা তুমি আলফা 2 নাম দিলা, এটা পিক এই পিক পজিশন থেকে তুমি যদি ডিএসপিসিং এ কনভার্ট করতে পারো, তুমি ডিএসপিসিংটা পেয়ে গেলা। এরপর তুমি আলফার জন্য যে ডি গুলো পাইছো একসাথে তুমি একই টেবিলে রাখো, তারপর গামার জন্য যে ডি গুলো পেয়েছো সেগুলো, অথবা যে থিটাটা পেয়েছো সেটা একটা টেবিলে রাখো, তারপর তোমার যেটা হচ্ছে ডেল্টার জন্য যেটা পেয়েছো সেটা, আর অ্যালুমিনিয়ামের জন্য সেটা। এরপরে তোমার যেটা করতে হবে, কি করতে হবে বলো? প্লেন বের করতে হলে আমাদের স্ট্যান্ডার্ড ফাইলগুলোতে যেতে হবে, ক্রিস্টালোগ্রাফিক ইনফরমেশন ফাইল থেকে আমি এক্সআরডি প্যাটার্ন জেনারেট করতে হবে এবং সেখানে কোন অ্যাঙ্গেলগুলোর সাথে এই আলফা ডেল্টা গামা এগুলো ম্যাচ করছে সেগুলো আমাদের দেখে নিতে হবে, তারপর ওই ভ্যালু অনুযায়ী মেলাতে হবে। কিন্তু স্যার ক্রিস্টালোগ্রাফিক ইনফরমেশন ফাইল থেকে তো সবগুলো আলফা গামা তারপর ডেল্টা এই ফাইলগুলোর জন্য আলাদা আলাদা সিআইএফ ফাইল থাকবে, তাহলে আমি আলাদা আলাদা ফাইল থেকে কিভাবে একটা এক্সআরডি পাবো? সে তো প্রোগ্রামে পাবো না, জাস্ট ভ্যালুগুলো লিখে রাখবো। হ্যাঁ, অ্যাঙ্গেলগুলো আলাদা আলাদা ফাইল থেকে নিতে হবে। মানে এখানে প্রত্যেকটা ফেজের জন্য, শোনো, প্রত্যেকটা ফেজের জন্য আলাদা একটা ফাইল পাবা, প্রত্যেকটা ফেজের জন্য আলাদা ফাইল। আচ্ছা স্যার, এখানে 4টা ফাইল পাবা, 4টা ফেজ তুমি ধরো, এখানে 4টা ফাইল পাবা তুমি। স্যার তাহলে 4টা ফাইল ক্রিয়েট করে 4টা দিয়ে কম্পেয়ার করব এভাবে? ক্রিয়েট না, এটা আছে অলরেডি, নেটে হয়তো খুঁজে পেতে পারো। আচ্ছা নেটে খুঁজে পাও না, দেখো, যদি না পাও তাহলে আমাকে বলো, আমি ওই সময়তে ডিপার্টমেন্টে গেলে দিতে পারতাম তোমাদেরকে। ডিপার্টমেন্টে আমার কাছে হার্ড বুকগুলো, আমাদের এক্সআরডি মেশিনটা আমাদের এটা অবসোলিউট করা হয়েছে, ডিপার্টমেন্ট থেকে এটা নাই আর, কিন্তু আমি এই বইগুলো রেখে দিছি আর কি, যে কার্ডগুলো ছিল ওইগুলো আমি আমার রুমে রেখে দিছি, যাতে ফিউচারে কোনো ছাত্র ম্যানুয়ালি লেগে থাকতে পারে, অনেকে এটা কাজ করতে পারে আর কি। সে ধরো করতেছো, তার এই প্রবাবল পি কি আসতে পারে, তুমি ওখান থেকে এটা নিতে পারো। আর এমনি সফটওয়্যারে তো আছেই, সফটওয়্যারে তো এগুলো অ্যাভেলেবল। আচ্ছা, আরেকটা মেথডে করা যায় না? দেখো তো, একটু চিন্তা করো, এটা একটু তোমাদের জন্য কঠিন হয় কিনা সেটা। এটা একটা মেথড হতে পারে, আরেকটা মেথড হতে পারে, ওইটা র মেথড, এটা হচ্ছে কনফার্ম মেথড। আরেকটা তোমাদেরকে ওই যে ব্র্যাগ অ্যাঙ্গেল শেখানো হয়েছিল না, কত নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার লেকচারে? ব্র্যাগ অ্যাঙ্গেল থেকে তুমি ওখান থেকে একটা অ্যাঙ্গেল পাবা, অ্যাঙ্গেল পেলে তখন প্লেনের সাথে একটা রিলেশন করে একটা ইকুয়েশন দেখানো হয়েছিল, কেউ কি খেয়াল করতে পারো? স্যার ওটার জন্য তো ডি স্পেসিংটা জানা লাগবে না আমাদের? ডি স্পেসিং তো তুমি পেয়ে যাচ্ছ, ডি স্পেসিং পাচ্ছ না? এই যে লেকচার 3 তোমরা পাবা, লেকচার 3 লাস্টে যে আছে ডি স্পেসিং, তো তুমি এই প্যাটার্ন থেকে পেয়ে যাচ্ছ না? অ্যাকচুয়ালি আমি ডি স্পেসিং গুলো পেয়ে যাচ্ছি, কিন্তু স্যার এটা অ্যাকচুয়ালি কোন কোন প্লেন থেকে আসছে সেটা আমি জানবো না, ফলে এই ডি স্পেসিং গুলো যে অ্যাকচুয়ালি কোন ল্যাটিস পয়েন্ট কি ইন্ডিকেট করবে সেটা তো আমি জানবো না। তার চেয়ে ডি স্পেসিং পাওয়া আর প্লেন খুঁজে পাওয়া তো একই জায়গায় চলে যাচ্ছে না কমপ্লিকেশনটা? মানে ডি স্পেসিং পেতে হলে প্লেনটা জানতে হবে, প্লেন পেতে হলে ডি স্পেসিং জানতে হবে। না, আমরা 2 থিটা থেকে আমরা ডি ক্যালকুলেট করতে পারবো। সবাই কি এটা দেখতে পাচ্ছ স্লাইডে? এটা তোমাদেরকে দেখানো হয়েছিল, তুমি ওইটা তো একটা কনফার্ম টেস্ট, এখানেও তুমি কিছুটা ক্লু পেতে পারো। এই যে এখানে ধরো তোমার কি দেওয়া আছে, ধরো এখানে সাইন স্কয়ার থিটা, তাই না? সাইন স্কয়ার থিটা যদি থাকে, তুমি যদি পেয়ে যাও একটা প্লেনের জন্য বা একটা পিকের জন্য, ল্যামডা তোমার জানা আছে, আমি কপার পি আলফা রেডিয়েশন বলছি, তুমি ল্যামডা জানো,
দুটো ভ্যালু। এখন যদি এটা অ্যালুমিনিয়াম ধরো, অ্যালুমিনিয়াম যদি হয় তাই অ্যালুমিনিয়ামের লেটিস প্যারামিটার এ কত, সেটার ভ্যালুটা কিন্তু তুমি পাবা নেটের যে কোনো জায়গা থেকে তুমি পাবা। এখন তুমি আরবিটারি কি হচ্ছে বসে গেলে এখানে যে সাইন স্কয়ার থিটার ভ্যালুটা যেটা আছে এটার সাথে কোন ভ্যালুটা ম্যাচ করে কাছাকাছি যায়। স্যার আমি যে কথা কি বুঝছো কিনা? জি স্যার, আমি যে সিফ ফাইলগুলো দেখছি এর মধ্যে শুধু কিউবিক টেট্রাগন, অ্যালুমিনারতে একটা আছে হেক্সাগোনাল, একটা আছে রম্বোহেড্রাল, এগুলোর জন্য তো হ্যাঁ, স্যার তখন আরো রম্বাইডের জন্য তোমার তখন জি আরো স্যার কমপ্লিকেটেড হবে। এটা জি স্যার তখন শুধু আমাদের তুমি অ্যালুমিনিয়ামের জন্য এটা পেতে পারো। জি স্যার হ্যাঁ, তখন আমার ক্যালকুলেশনটা আরো টেট্রাগোনালের অনেক ক্ষেত্রে জটিল হয়ে যাবে। হ্যাঁ অনেক জটিল। টেট্রাগোনাল টেট্রাগোনালের জন্য অর্থোরম্বিক ওগুলো পারবো স্যার, ওগুলো পারা টেট্রাগোনাল যাবে, কিন্তু অর্থোরম্বিক তুমি ওগুলো পারবো। অ্যালুমিনিয়ামে কি দেখাচ্ছে যদি সিম্পল হয়, ধরো টেট্রাগোনাল তারপর অর্থরম্বিক যদি হয় তাহলে তুমি এই দুইটা দিয়ে তুমি কিছুটা তুমি সলভ করতে পারবে। কথা কি বুঝছো? যদি এটা কমপ্লেক্স হয় তখন ম্যানুয়ালি করাটা এটা আরো ইয়া হয়ে যাবে, জটিল হয়ে যাবে। যাই হোক, তোমাদের ওই তোমরা চেষ্টা করো এটা এই যেটা দিছি সেটা কিন্তু এক সপ্তাহের ভিতর জমা দিতে হবে না। যেটা তোমাদের ওয়েট ফ্র্যাকশন ক্যালকুলেশন সেটা হয়তো আমি এক সপ্তাহ তোমাদের টাইম দিব, আর এটার জন্য আরো বেশি দিব। এটা যেহেতু তোমাদের একটু খাটাখাটনি করা লাগবে, তোমাদের দেখা লাগবে, আমি চাচ্ছি যে তোমরা একটু ইন ডিটেল ঢুকো আর কি ভিতরে। কথা বুঝছো? ক্রিস্টাল স্ট্রাকচার একটু কমপ্লিকেটেডই মনে হচ্ছে আমার কাছে। তো আমার কাছে তো বেশ কিছু সিফ ফাইল আছে, আমি এগুলোর মধ্যে আমি এগুলোর মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করছি যে অ্যালুমিনিয়াম এগুলো কোথায় আছে। মানে আলফা তুমি এভাবে সার্চ দিতে হবে যে আলফা অ্যালুমিনা, আমি বিটা অ্যালুমিনা, গামা আলফা অ্যালুমিনা। আকারে পাচ্ছি না, আমি শুধু পাচ্ছি যে এটা হেক্সাগোনাল না রম্বোহেড্রাল নাকি। তবে হ্যাঁ, তাহলে যদি হেক্সাগোনাল লম্বা এটা ইন্টারনেটে সার্চ দিয়ে পেয়ে যাবো, আমার মনে হয় না এটা সমস্যা। হ্যাঁ, এখন তুমি ধরো হ্যাঁ, হেক্সাগোনাল প্লাস স্পেস গ্রুপটা দিয়ে সার্চ দিলেও পাবে তুমি। তুমি ধরো যে ক্রিস্টাল স্ট্রাকচার যদি বলা থাকে তার ক্রিস্টাল স্ট্রাকচার যদি বলা থাকে তাহলে তার করসপন্ডিং ফেজটা কি দিছে ওরা, আর এটা আলফা না গামা না ডেল্টা দিছে সেটা তুমি পেয়ে যাবে। জি স্যার, এটা বোধহয় দেখা সম্ভব। আমি জাস্ট প্লেন সিম্পল অ্যালুমিনা যেটা দেওয়া থাকে সেটা আমি এখন একটু দেখার চেষ্টা করছি। ফেজ ঠিক আছে, ওই যে রোল 11 সূর্য। জি স্যার, আমি লিস্টটা এনে দিতে পারবো স্যার সবাইকে। ওই যে ইভা থেকে আমি সবগুলা অ্যালুমিনা ফেজের ওই লিস্টটা দিয়ে দেবো নি ক্লাসে। ও তোমার কাছে? জি স্যার, আমার কাছে আছে আর কি। কেউ কাছে থাকলে একটু দিয়ে দাও। আমার কাছেও আছে স্যার। জি স্যার আছে, আমার কাছে সবগুলো আমি দিয়ে দিতে পারবো ক্লাসে সবাইকে। আমার কাছে সিফ ফাইল আছে। গ্রুপে দিয়ে দাও। জি স্যার। আর একটা কপি আমাকে দিয়ে দিলা? জি স্যার, শিওর স্যার, আমি আপনাকে দিয়ে দেবো একটা। আচ্ছা ঠিক আছে। এটা কার আজকে? হ্যাঁ বলো। আমার কাছে তো সিফ ফাইল আছে, আমার সিফ ফাইলের সাথে তো ও যে ফাইলগুলো ছিল নাও নাও মিলতে পারে, তো কাছাকাছি থাকবে। তুমি দেখো না, এটা ভালো, তুমি কম্পেয়ার করে দেখো। ওকে স্যার, দেখো কম্পেয়ার করে। ঠিক আছে স্যার, তাহলে কি আমি সিফ ফাইলগুলো রাখবো? অনেক সিফ ফাইলে লেখা থাকে যে এগুলো কোন রিসার্চ থেকে এসেছে, সেই অনুযায়ী কিছু নোট ডাউন করে রাখবো। নোট ডাউন করে রাখো, দেখো কম্পেয়ার করো ওগুলোর সাথে। ওকে স্যার। আর স্যার ইমেজটা কি স্যার আপনি আজকে আপলোড করে দিচ্ছেন যে ইমেজটা আমি অ্যানালাইসিস করব? এই যে এক্সআরডি প্যাটার্নটা দেখালেন যেটা থেকে এটা আপলোড আছে, এটা তো আমার লেকচারের নিচে পরেই আছে। আজকে না স্যার, আজকে অ্যালুমিনাটা আমি দিব, দেখি আজকে দিতে পারি কিনা দেখি। ওকে স্যার, ঠিক আছে তাহলে ভালো থাকো। আর ওই যে ইয়ার অ্যাবসেন্ট কারা আছে এখানে? 9 14 29 36 44 49 এরা অ্যাবসেন্ট। এদের বাইরে কি আছে স্যার? 7 14 7 14 হ্যাঁ স্যার 42 তো প্রেজেন্ট স্যার, আমি তো আসছি স্যার। 44 কিন্তু 40 42 স্যার। 42 নাকি? তারপর স্যার আমি বলছি 44 অ্যাবসেন্ট। ও আচ্ছা স্যার, বলো 7 স্যার 14 তারপর 26 হ্যাঁ 26 27 29 33 43 44 49 29 আছে। ও 29 আছে। আচ্ছা কে আছে স্যার? ওল্ড ব্যাচ থেকে 13 ব্যাচ রোল 20। রোল 13 ব্যাচে রোল 20 আছো। আর ওল্ড ব্যাচে কেউ আছো? ওল্ড ব্যাচে 29 থাকার কথা। রেসপন্স করতে হবে, নাহলে অ্যাবসেন্ট হয়ে যাবা। ঠিক আছে,
তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।